অসহ্য গুমট। নানা চাপে অফিস থেকে ছুটি নেওয়া হয়ে উঠছিল না সঞ্জীবের। আজকের দিনটা একটু ফাঁকা পেয়ে সিএলের একটা দরখাস্ত ঠুকে দিয়েছিল সে। একদিন একটু বেশি ঘুমোবে, টিভি দেখবে, দুপুরে পাতলা করে মাছের ঝোল ভাত, ঝিঙে পোস্ত আর ঘুম। ঠিকঠাকই এগোচ্ছিল সব। ঘুম থেকে উঠল দেরি করে, ব্রাশ সেরে চায়ের কাপ নিয়ে বসলো মেয়ে সুবর্ণার কাছে। তার স্কুলে গরমের ছুটি চলছে। সে সকালে উঠে তার জিনিসপত্র গোছাচ্ছিল। মেয়ের সঙ্গে একটু খুনসুটি করে সঞ্জয় কাপটা নামাতে গেল ভেতরে। আর তখনই মেয়ে তার মাকে হাঁকটা দিয়েছিল, মা, আমার একটা ইয়াররিং পাচ্ছি না। হুলুস্থুলু কাণ্ড। সঞ্জীবের আর্থিক অবস্থা খুব সচ্ছল নয়। 3 বছর আগে কেনা ফ্ল্যাটের লোনটা চলছে, এখনও সেখানে শিফট করা হয়নি। বাইক কিনেছিল আর একটা পার্সোনাল লোন নিয়ে, সেটিও আছে। সংসারের খরচ, লৌকিকতা, মেয়ের স্কুল, নানা কারণে হাতে থাকে না কিছুই। কাজেই মেয়েকে কখনো খুব দামি কিছু কিনে দেয়া হয়নি। এই কানের জোড়াটা যে ওই কিনে দিয়েছিল ওর মনে ছিল না। সঞ্জীবের স্ত্রী দেবস্মিতাই বলল, শুভর 2 বছরের জন্মদিনের উপহার 4 গ্রামের মতো সোনা এখন কিনতে গেলে মজুরি নিয়ে কম করেও প্রায় 30-35 হাজারের ধাক্কা। দেবস্মিতা রান্নাবান্না নিজেই করে। ঝিঙে সবে কাটা হয়েছিল তার, পড়ে রইল। প্রথমে ঝাড়া হলো বিছানার চাদর, বালিশ, তারপর মেয়ের ছাড়া কাপড় জামা, গামছা, তারপর বই খাতা, পেন্সিল বক্স নেড়েচেড়ে দেখা হলো। ড্রেসিং টেবিলের সামনে মেয়ে মাঝে মধ্যেই নিজের মুখ দেখতে যায়। বাঁকিয়ে চুকিয়ে হাঁ করে একটু পাশ ফিরে জিভ বের করে নানাভাবে দেখে। 14 বার চুল আঁচড়ায়। বড় হচ্ছে, কাজী ড্রেসিং টেবিলের ওপরে সাজগোজের সব জিনিসপত্র নামিয়ে দেখা হলো। কাজের মেয়ে আজ আসেনি। কানেরটা খোঁজার জন্য ঝাঁটা হাতে নেমে পড়তে হলো সঞ্জীবকেই। মিনু বলে যে মেয়েটি ঝাঁটমোচ করে, বাসন মাজে, কাপড় কেচে চলে যায়, সে যে আসলে সঞ্জীবের জন্মশত্রু তা কে জানতো? এতদিন মেয়েটি শুধু উপর উপর তুলি বুলিয়ে গেছে, গভীরে যাওয়ার কোনো চেষ্টাই করেনি। ফলে অনভ্যস্ত হাতে ঝাঁটা চালাতে চালাতে সঞ্জীব আবিষ্কার করে ফেলল বহুদিন আগে হারিয়ে যাওয়া একটি পোড়ামাটির আশ্রে। ইঁদুরে টেনে নিয়ে যাওয়া 2টো পেঁয়াজ, মেয়ের ছোটবেলার ক্লাচার, কাঠের একটা চিরুনি, পুরনো পাঁজি আর ছড়ার বই, 3টে স্টিলের চামচ, বাঁদর তাড়ানোর গুলতি যেটার জন্য পাশের বাড়ির ছেলে চিঙ্কুকে সন্দেহ করা হয়েছিল, পাসপোর্ট সাইজের কয়েকটি ফটো, একটি রূপোর হার যেটি মিনুর হাত সাফাই বলে সবাই জানত, কিন্তু চট করে কাজের মেয়ে পাওয়া যায় না বলে কিছু বলা হয়নি, একটা মস্ত সেফটি পিন। ড্রেসিং টেবিলের পেছনে যে ঝুল জমেছিল তা দিয়ে গোটা 4 কম্বল বানানো যায়। অবশ্য এ গরমে কম্বলের কথা ভাবলেই গা ঘেমে ওঠে। এবার সঞ্জীবকে থামিয়ে দেবী ঝুল ঝাড়তে বসলো। ইয়াররিংয়ে আঁকশি দেয়া আছে, ঝুলে আটকে থাকতে পারে। ঝকঝকে মেঝের উপরে বসে সঞ্জীব ভাবল, অফিস জায়গাটা মোটেই তেমন খারাপ নয়। যেই টেন্ডার করতে করতে এতদিন তার মাথা খারাপের জোগাড় হচ্ছিল, সেটাও তেমন বদ ধরনের কাজ বলে মনে হচ্ছে না তার। দেবীর ঝুল ঘাঁটা হয়ে গেলে সঞ্জীবকে আবার কাজে লেগে পড়তে হতো। কিন্তু তখনই বেজে উঠল দেবীর ফোন। সকাল থেকে এই নিয়ে 4র্থবার। উফ, আবার! সঞ্জীবের দিকে একটা কড়া চাউনি দিয়ে উঠে গেল দেবস্মিতা। অবশ্য একটু পরেই ফোনের এপারে তার যে গলাটা পাওয়া গেল, সেটা মিঠে, নরম এবং বিরক্তির লেশমাত্র নেই। বলো দিদি। কথার টুকরো ভেসে আসতেই উৎকর্ণ হলো সঞ্জীব। কোন দিদি এটা? একটু শুনেই নিশ্চিত হলো এটা তার বৌদির মানে জ্যাঠতুতো দাদা স্ত্রীর কল। মারাত্মক জ্বালাচ্ছে আজকে। গত 1.5 ঘন্টায় এটা তার 3য় ফোন। প্রথমবারই দেবী ঠাড়ে ঠোড়ে জানিয়েছিল সে এখন মেয়ের গয়না খুঁজতে ব্যস্ত। তারপরও খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল বৌদির। দাদা থাকে সোদপুরে, একটা বেসরকারি ফার্মে ছোটোখাটো চাকরি করে সে। সেখানে চিকিৎসার তেমন সুব্যবস্থা নাকি নেই, তাই এখানে সে ভাইয়ের ঘাড়ে ছেড়ে দিয়ে চলে যাওয়া। দাদার নাকি চাকরির খুব চাপ, তার উপর সঞ্জীবের ভাইপোর ক্লাস মিস হচ্ছে। সঞ্জীবকে যাবতীয় দৌড়াদৌড়ি করতে হয়েছে তখন। পয়সারও শ্রাদ্ধ, নানা ডাক্তার দেখানো হলো, শেষে ভর্তি করা হয়েছিল কাছের একটা সস্তা নার্সিংহোমে।
অপারেশন হলো। 1000 ধাক্কা। বৌদির ভাইটি একটি অকাল কুষ্মাণ্ড, ভাইয়ের বউও জালি মেয়ে। দরকারের সময় তাদের পাওয়া যায় না। নার্সিংহোমে গিয়ে রাতে জাগতে হয়েছে দেবীকেই। ছাড়া পাওয়ার পরেও দিন সাতেক বৌদি এখানে থেকে গেল। না বৌদি যেতে চায়, না দাদা নিয়ে যেতে চায়। সে এক সময় গেছে। আগে সে দেওর বা যাকে তেমন ফোন টোন করতো না। ইদানিং ভালোবাসার গাছে ফল পেকেছে। 20 মিনিট পরে ফিরে এলো দেবী। আগুনে চোখে সঞ্জীবের দিকে তাকিয়ে বলল, কীরকম মহিলা দেখো! বললাম শুভর কানেরটা হারিয়ে গেছে, খুঁজছি, তবু বারবার ফোন করে যত ফালতু কথা। ভাই একটা কুকুর কিনেছে, সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ফালতু বকবকানি। ঝাড় দেওয়ার কাজটা তাড়াতাড়ি চুকলে ভালো হয়। ঝাঁটার দিকে আলতোভাবে হাত বাড়িয়ে সঞ্জীব বলল, তুমিই বেশি পাত্তা দাও। সরাসরি বলতে কি হয়, এখন ব্যস্ত আছি, পরে ফোন করব। সুবর্ণা এই ঘরে এসে মোড়ার ওপরে বসে নখ খাচ্ছিল। সেটা থামিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, যে ঠিক ওরকম বলা যায় না বাবা, তার উপর তোমাকে যা কথা শোনাবে না। বড়দের কথার মধ্যে বকিস কেন? বিরক্ত হলো সঞ্জীব। বৌদি যেমনই হোক, ঘরের ছোটরা এসব বিষয়ে কথা বলবে সেটা তার পছন্দ নয়। কোনো হুঁশ নেই, কানেরটা হারালি, আবার কুটকাচালি করতে এসেছিস, যা গিয়ে খোঁজ বেহায়ামে একটা, গর্জন করে উঠল দেবী। বিরস মুখে উঠে গেল সুবর্ণা। সে কি ইচ্ছা করে হারিয়েছে নাকি? তাছাড়া কদিন আগে মাও তো নিজের একটা মঙ্গলসূত্র হারিয়েছে, তার বেলাতেই যত দোষ। আর খুঁজবেই বা কোথায়? সব জায়গায় এতক্ষণে 2-3 বার করে খুঁজে দেখেছে সে। ঠাকুমা নিজের ঘরে খাটের ওপরে চুপ করে বসেছিলেন। ব্যাপারটা শোনার পর তিনি একটু উৎসাহ দেখিয়ে ছেলে আর বৌমার কাছে সামান্য ধমক খেয়েছেন। এ বয়সে একটু কটু কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। অথচ করবেনই বা কি? আর কি কোথাও যাওয়ার জায়গা আছে? না হাতে পায়ে জোর আছে আগের মতো? শুভ তার ঘরে ঢুকে চুপি চুপি বলল, ঠাম্মা, তুমি একবার কি যেন বলেছিলে, তোমাদের সময় জিনিস হারিয়ে গেলে কি করলে পেয়ে যেতে? মুখ উজ্জ্বল হয়ে উঠল বৃদ্ধার। নাতনিটি বড় মিষ্টি, ঠাকুমার গল্পগুলো মনে রাখে সব। প্রয়োজনে অপ্রয়োজনে এসে কথাও বলে যায় মাঝে মধ্যে। সোৎসাহে তিনি বললেন, সে অনেক গল্পরে, কতবার কত কিছু যে হারিয়ে যেত আমার। বিরাট ঘর ছিল আমার বাপের বাড়িতে, আত্মীয় স্বজনে ভরে থাকতো সারা বছর। এমনি লোকও আসতো কত, জিনিসপত্রে গিজগিজ করতো ঘর। একবার কিছু হারালে আর সহজে পাওয়ার জো ছিল না। উফ! শুভ ভুরুটা একটু কুঁচকে বলল, কি বলতে বলো না, হারানো জিনিস ফিরে পেতে গেলে? আমরা 3 বার ফিস করে বলতাম, কার্তবীর্যার্জুন, কার্তবীর্যার্জুন, কার্তবীর্যার্জুন। এই রাজার 1000খানা হাত, ঠিক খুঁজে দেবে, দেখো। সুবর্ণা ওরফে শুভু হলফ করে জানিয়েছিল কাল রাতেই সে কানেরটা হাত নেড়ে দেখেছিল। সুতরাং জিনিসটা ঘরেই কোথাও পড়েছে। উপর নিচ মিলে বাড়িতে বেডরুম 4টে, সব ঘরেই শুভু যা আশা করে। তন্ন তন্ন করে খোঁজা হলো সব। সঞ্জীবের ভাই রাজীব দাদার থেকে 10 বছরের ছোট, এখনও চাকরি বাকরি কিছু পায়নি, টিউশন পড়ায়। ভাইজিকে ভালোবাসে খুব। এখন রাজু বাইরে গেছে। একটু দোনামোনা করে দেওরের চাদর বিছানা ঝাড়লো দেবী। মেয়েটার যে আক্কেল, কাকার সঙ্গে গল্প করতে করতে কানে হাত দিয়ে টানাটানি করে যদি। বিছানার নিচেও পড়ে থাকতে পারে। সঞ্জীবের উপরে ভরসা না করে ঝাঁটাটা কেড়ে নিয়ে এসে খাটের পিছনে চালাতেই ঠং করে শব্দ। একটু ঝুঁকে দেবী দেখে সেখানে ফাঁকা একটা মদের বোতল। সে আর সঞ্জীব যখন নার্সিংহোমে ছিল, রাজু তখন এনে খেয়েছে নিশ্চয়ই, তারপর ফেলে দিতে ভুলে গেছে। রাজীব সত্যি ভুলে গিয়েছিল, আর আজ সবেমাত্র বাইরে থেকে এসে নিজের ঘরে ঢুকতে যাবে, দেখে বৌদি মদের বোতল পেয়েছে। নিঃশব্দে সরে গিয়ে আবার বাইকে চড়ে বাইরে বেরিয়ে গেল সে। এবেলা ফিরবে না, ওবেলা দেখা যাক কি হয়। সঞ্জীব নিজের মায়ের ঘর খুঁজেও নানা আজে বাজে জিনিস পেল। তার মধ্যে সুতো বাঁধা একতারা হলদে হয়ে যাওয়া খাম, ভিতরে চিঠি, বাবার লেখা, তাকে, দেবীকে আর মাকে। কানেরটা হারানো সঞ্জীব অল্প ক্ষুণ্ণ হয়েছে বটে, কিন্তু দেবস্মিতার মতো দিশেহারা হয়নি। তার আর তার মেয়ের স্বভাব এক রকম, কিছুতে গা নেই। টাকার জন্য এত হ্যাপা সঞ্জীবের সহ্য হচ্ছিল না। চিঠিগুলো পেয়ে সে পড়তে শুরু করলো।
সে যখন হোস্টেলে ছিল তখন বাবা কয়েকটা চিঠি লিখেছিল তাকে, সেগুলো আছে, উপদেশমূলক, তবে সেই পুরনো দিনের কথা। আহা, মাকে লেখা বাবার একটা চিঠি পড়ে তার মাথাটা গরম হয়ে গেল। লোকটা নানা রকমের অসভ্য কথা লিখেছে তার মাকে, বেশ ইরোটিক। আচ্ছা, ইতর লোক ছিল তো। ততক্ষণে শুভু তিনেকবার কার্তিক আরিয়ান, না, ওই কাতিয়া অর্জুন, না কাকে যেন ডেকে ফেলেছে। এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। মোবাইল ঘাঁটলে মা তাকে খুন করে ফেলবে, সময়টাও কাটে না। সে পায়ে পায়ে উপরে উঠে গেল। কাল বিকেলে একবার চিলেকোঠায় ঘরে ঢুকেছিল। বলা যায় না, রাতে ইয়াররিংটা নাড়াচাড়া করার ব্যাপারটা তার মনের ভুলও হতে পারে। গুছানো জিনিস ছড়িয়ে যায় কোনো একদিন, ছড়িয়ে থাকা জিনিস আবার গুছিয়ে নিতে হয়, কিন্তু আগের অবস্থা আর ফেরত আসে। পুরনো বাতিল নোংরা জিনিসের মধ্যে থেকে নতুন কোনো সত্য উঠে আসে। শুভুর ঠাকুমা রেবতী চোখ বুজে শুয়ে পড়েছিলেন, আর সে সময় তার বিছানার অন্যদিকে ঝাড়াঝাড়ি করতে করতে দেবী তোষকের তলায় পেয়ে গেল লুকোনো এক ছড়া মটরদানা হার। এই হার সঞ্জীবদের পরিবারের নিজস্ব অভিজ্ঞান। বরাবর শাশুড়িদের হাত থেকে বৌমারা পেয়ে আসছে, কিন্তু দেবী পায়নি। তার শ্বশুরমশাই একবার বলেছিলেন এটার কথা, কিন্তু পরে জানা যায় শাশুড়ির মুখেই শুনেছিল সেটা নাকি কোথায় হারিয়ে গেছে। কিন্তু কেন? তাকে না দিয়ে ছোট ছেলের বউকে দেবে বলে কি লুকিয়ে রেখেছে শাশুড়ি? নাকের ডগা গরম হয়ে গেল দেবীর। ছি ছি, এত ভালোবাসা, এত সেবা, এসবের কোনো দাম নেই বুড়ির কাছে। সন্তর্পণে হাতটা মুঠোয় লুকিয়ে ফেলল দেবী। ওদিকে তখন সঞ্জীবের শিরাতেও হানা দিয়েছে তীব্র উষ্ণ এক রক্তচ্ছ্বাস। দেবী বারণ করা সত্ত্বেও নিতান্ত কি এক খেয়ালে, অপ্রয়োজনীয় জেনেও আলমারি হাতড়াচ্ছিল সে। এই করারে যে আবার সব আগের মতো গুছিয়ে দেবে। তখনই পাটে পাটে ভাঁজ করা নীল শাড়িটা দেখতে পেল। নিজের বউয়ের শাড়ির খবর বোধহয় কোনো পুরুষই রাখে না, কিন্তু এই শাড়িটা সে আগে দেখেছে তারই খুব প্রিয় বন্ধুর হাতে। সেদিন হঠাৎই শাড়ির দোকানে সঞ্জীবের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বিনায়কের, তার হাতে দেখেছিল এটা। পরিষ্কার মনে পড়ছে তাকে দেখে বিনায়ক কেমন অপ্রতিভ হয়ে গিয়েছিল, পিছনে হাত নিয়ে গিয়ে লুকোনোর চেষ্টাও করেছিল বোধহয়। রগগুলো দপদপ করতে লাগলো সঞ্জীবের। চিলেকোঠায় টুকটুকে লাল একটা সোয়েটার তুলে একটু শুঁকে দেখল সুবর্ণা, তারই ছোটবেলার। এখনো যেন দুধ গন্ধ লেগে আছে। তার একটু নিচেই পেয়ে গেল একটা নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড, উপরে সাদা খামটা ছেঁড়া আর লালচে। খুলে দেখল শুভ। 96-এর কার্ড। তখন এসবের চল ছিল, কিন্তু ভিতরে কি লেখা? খুব কৌতূহলের সঙ্গে কার্ডটা উল্টে শুভ দেখতে পেল ভিতরে কেবল একটা লাল হার্টের হাতে আঁকা ছবি। তার এদিক থেকে ওদিকে চলে গেছে একটা তীর, উপরে লেখা ইংরেজির এস আর নিচে পি। এসটা তো তার বাবা, আর পি? কার্ডটা নিজের বুকের ভেতরে ঢুকিয়ে নিল দেবী। ডাইনিংটা যখন 3 দিক থেকে ঢুকলো 3 জন, তখন তাদের চোখের ভাষা বদলে গেছে। সে ভাব প্রাণপণে লুকিয়ে রাখার চেষ্টা করতে করতে ঘৃণা, অপরাধ আর রাগের দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালো তারা। শেষ পর্যন্ত কি হতো কে জানে, তবে নাটকের এই অঙ্কে আবার অপ্রত্যাশিত মোচড় এলো একটা, যাকে পেরিপেটোয়াও বলা যায়, অ্যানগনোরেসিসও বলা যায়। হঠাৎই তাদের ডোরবেলটা বেজে উঠল, একবার দুবার, বেশ কবার। এর মধ্যে আরও 3 বার মোবাইলে ধাক্কা সামলাতে হয়েছে দেবীকে। রান্না হয়নি এখনও, 12টা বাজতে চলল। অত্যন্ত বিরক্ত হয়ে দরজা খুলল সে। সুস্মিতা, শুভকে টিউশন পড়াতে আসে যে ইন্দ্রনীল, তারই বোন, পাড়ায় থাকে। হাসি মুখে নিজের হাতের মুঠি সামনে বাড়ালো সুস্মিতা। মুঠি খুলে বলল, এটা শুভদিন না কাকিমা? দেখো তো, মনে হচ্ছে শুভদির কানে দেখেছি। সেখানে ঝকঝক করছে শুভর কানের জোড়াটা। আনন্দে আর উত্তেজনায় সেটা তুলে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠল দেবী। হ্যাঁ তো রে, কোথায় পেলি? সকাল থেকে খুঁজে মরছি। দাভাই তো কলেজে চলে গেছে, মা বাবা গেছে একটা নেমন্তন্ন খেতে,
ওর জামাটা ঝাড়তে গিয়ে দেখি এটা আটকে আছে বোতামের কাছে। আর তখনই মনে পড়লো কাল পড়াতে এসেছিল দাভাই, সে তো ফোন ধরছে না। তোমাদেরও কতবার কল করলাম, শুভদি ধরছে না, আর তোমারটা খালি বিজি আসছে। সুস্মিতার বয়স মাত্র 12, অনেক ব্যাপারই সে বোঝে না। সঞ্জীব ভিতর থেকে সব শুনেছে। দেবী যখন ডাইনিংয়ে ঢুকলো তার মুখ থমথম করছে। তীব্র দৃষ্টিতে সঞ্জীব তাকালো দেবীর দিকে। দেবী হুবুর কাছে সরে এসে চাপা গলায় সাপের মতো হিস করে বলল, বল কানেরটা ইন্দ্রনীলের জামায় গেল কি করে? সুবর্ণা নীরব। হাজারখানা হাত কি আর শুধু একটা দুল খুঁজে দিয়ে ক্ষান্ত হয়? নমস্কার। কলমে রঞ্জন দাশগুপ্ত, কণ্ঠে বিদিশা।